আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ৩। লেখিকা সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কোনো এক আশঙ্কায় আবিরের মাথা চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরের ওই চাঁদের দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল, এক মুহূর্তের জন্য সরছে না, পরলবও পড়ছে না একটিবার। তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ করে কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে। ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই আমাকে সাবধান করতে বলেছে, যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্ন করল আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর বলল, ভাইয়া, মাথা ঠান্ডা করো তুমি, বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে, আমি এটা ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির বলল, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানভীর বলল, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হওয়ার তো হয়ে গেছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম এইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির বলল, আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতেই আছি। যার যা কথা বলার সব যেন আমায় এসে সরাসরি বলে। আর আগামীকাল 12টার আগে কেউ যেন আমাকে ডাকতে না আসে, ঠিক আছে? তানভীর বলল, আচ্ছা, আমি আসছি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করলো। বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমান সবগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দেবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নাই। কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত আগেভাগে নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে, ভাবতে কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, আর না আছে কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গণ্ডি 9 বা 10 এরই মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন হয়, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। 1 সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখি বা খেলতে দেখি, তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি, দুগালে আবিরের 5 আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ, 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। খুব ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবিরের বাসায় থাকাকালীন রুম থেকেও বের হয়নি মেঘবালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখন জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এ সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলে যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয়ে থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই এই রুমে সে আসতো না।
বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়িতে এসেছেন, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করেও ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল আছে তা বিবেচনা করা বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। মাথায় একটাই চিন্তা ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে ওঠে ৮টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। ১০টা থেকে ২টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশনি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকেলে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক ঠিক ১২টায় ঘর থেকে বের হয় আবির। ধীরগতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা হালিমা খান ভীত স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলায় চঞ্চলতা ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে, এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ করে চোখে পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে। হাতটা ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে ৫ বছরের শিশু যে আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবনই শিশু থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে ১ ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আটকে ওঠেন মালিহা খান। ও তো ২-৩ ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান বললেন, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি বাইরে চলো। কেউ প্রশ্ন করার আগে তানভীর ছুটে গেল বাইরে। তার পিছনে পিছনে মিম, আদি, মা, কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘও সেখানে গেল। এর মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কবে দেখেছিল আবিরকে। সেই আবিরের সাথে এই আবিরের চেহারায় কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখের সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে সুজুতা। অপদ্মস্তক দেখলে আবিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠে ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠে মেঘের মনে গহীনে ধাক্কা খায়, এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে গিয়ে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ল মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ের কাছে আবদার করেছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। আলিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় ২-৩টা গাড়ি থাকার পরও বাইক কিনলে কেন? আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলো, খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করে সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেননি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি নিয়ে সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে ২৪ ঘন্টা হবে হয়তো। এরই মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিমাণ কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির ৩ বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে। কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে। দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো। কতক্ষণ পর হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করল, বাই এনি চান্স আমি কি হিটলারটার ওপর ক্রাশ খেয়েছি?
এই যে মশাই, তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসটা পড়তে শুরু করেছি। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো।